আমি কিভাবে ঘরোয়া আইটেম দিয়েই মোচার তরকারিটা সুন্দর করে রান্না করব, যেটা খেয়ে আপনাদের পরিবার একদম হ্যাপি হয়ে যাবে, খুশি হয়ে যাবে, রেস্টুরেন্টের খাবারের থেকেও অনেক মজা হবে। চলুন আমি কিভাবে রান্না করি সেটা আপনাদের কাছে দেখাবো। তো আজকের জন্য যে মোচার রান্নাটা করব তার জন্য নিয়ে নিতে হবে বেগুন, তার সাথে আলু আর পেঁয়াজ। কি উপকরণ নিয়েছি আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এটাকে মোচাকে খুব ভালো করে ক্লিন করে নিতে হবে। বাছাটা আপনাদের তো অবশ্যই জানেন, যেভাবে বাছি সেইভাবে আমরা বেছে নিয়েছি, যেমন বাড়িতে সবাই মা কাকিমারা বাছে সেইভাবে বেছে নিয়েছি। আর খুব ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি। এর মধ্যে একটা কষ্টা ভাব থাকে, অবশ্য কিন্তু আপনারা ধোয়ার সময় পানির মধ্যে ভিজিয়ে রাখবেন বা জলের মধ্যে ভিজিয়ে রাখবেন। মোচাটা যে পানির মধ্যে রেখেছিলাম সেটাকে ভালো করে ঝাড়িয়ে নিয়ে একটা কড়াই নিয়ে নেব সেদ্ধ করার জন্য। এখানে পরিমাণ মতো আপনাদেরকে দিয়ে নিতে হবে লবণ, হলুদ গুঁড়ো আর এর ছোলা। কাঁচা ছোলা দিয়ে আমি রান্নাটা যেহেতু করেছি, খুব ভালো একটা হয় কাঁচা ছোলা দিলে পারে। তো অবশ্যই আপনারা কাঁচা ছোলা দেবার চেষ্টা করবেন। চলুন ওটাকে আমি এইদিকে সেদ্ধ করতে দিলাম 10 মিনিটের জন্য। এবারে আমি যা যা উপকরণ লাগবে মোচার ঘন্ট রান্না করতে, সেই সব জিনিসগুলো আগে ছোটো ছোটো করে কিউব করে কেটে নিই। আচ্ছা, প্রথমে আমি আলু কেটে নিয়েছি ছোটো ছোটো, একদম ছোটো ছোটো মিনি সাইজের, ছোটো সাইজের আপনাদের দেখতে পাবে ভিডিওর মধ্যে। আর এই বেগুনটা আমি একটা ফালি নেব। তো এটা আমার মোচাটা হচ্ছে কাঁঠালি কলার মোচা, যেই মোচা আপনারা খেলে খুব শরীরের জন্য উপকার। আর হচ্ছে এই মোচাটা খাওয়ার পর কিন্তু কোনো কষ্টা ভাব লাগবে না, তবে এইভাবে রান্না করলে। তো আলুর সাথে আমি কেটে নিয়েছি বেগুনটা আমি অর্ধেক পরিমাণ নিয়েছি, আপনারা চাইলে বেশিও নিতে পারেন, আমি অর্ধেকটা নিয়েছি। এবার কেটে নেব পেঁয়াজ। তবে এইভাবে যখন আপনারা রান্না করবেন, বিশ্বাস করেন আপনাদের বাড়ির সবাই প্রশংসা করতে পঞ্চমুখ হয়ে থাকবে। পেঁয়াজগুলো কেটে নিই। হ্যাঁ, এর মাঝখানে আপনাদের সাথে একটা আমার কথা আছে, আপনাদের কাছে আমার একটা অনুরোধ আছে। আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখেন, অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু একটা লাইকও করেন না, কমেন্টও করেন না। আপনাদের বিশ্বাস করেন, আপনাদের লাইক আর একটি কমেন্ট একটা ইউটিউবারের জন্য অনেকটা ম্যাটার করে। কি বলুন তো, আপনারা যখন একটা কমেন্ট করেন তখন আমাদের মধ্যে একটা ভিডিও বানানোর একটা উৎসাহ জাগায়। বিশ্বাস করেন, আপনারা যদি একটু কষ্ট করে কমেন্ট করেন, আমি এতটা খুশি হব আপনারা ধারণা করবেন না। তো সবার কাছে একটাই, আমার সব ভাই বোনেদের কাছে একটাই রিকোয়েস্ট যে আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখে সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করবেন। আমার এদিকে সব কাটিং হয়ে যাওয়ার পর এবার 10 মিনিট পর যেটা আমি সেদ্ধ করতে দিয়েছিলাম সেই মোচাগুলোকে দেখতে এসেছি, দেখছি বেশ 80% সেদ্ধ প্রায় হয়ে গেছে। এই যে সেদ্ধ হয়ে যাওয়ার ফলে আমি একদম পানিগুলো কিন্তু এর মধ্যে মারিয়ে নিই না, একটু অল্প পরিমাণে পানি ছিল। তো ওই পানিগুলো আপনারা পারলে একটা ছাঁকুনি বা একটা চুপড়ি দিয়ে অবশ্যই পানিটা ঝাড়িয়ে নেবেন, যাতে করে ওই কষা যে পানিটা থাকে ওই কষা পানির ভাবটা কিন্তু একদম নিংড়ে বাদ হয়ে যায়। তো ওই কষা পানিটা অনেকেই নেয় বা অনেকেই ওইগুলোকে ঝাড়িয়ে নেয়। তো ওইগুলো ঝাড়িয়ে নিলে পারে একদিক দিয়ে ভালো হয়, তাহলে কষা ভাবটা থাকে না। যাই হোক, ওখানে আমি ঝাড়িয়ে নেওয়ার জন্য চুবিতে ঢেলেই নিলাম। আর এখানে আমি যে ছোটো ছোটো করে কিউব করে রেখেছিলাম আলুটা, খুব ভালো করে তেল দিয়ে ভেজে নিলাম। আর ভাজার সময় আমি একটু দেখতেই পেলেন লবণ আর নুন দিয়েছি। নুন দিয়ে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। ওই ভাজা তেলের মধ্যে আরও অল্প পরিমাণে একটু সরিষার তেল অ্যাড করে অবশ্যই আপনারা তার মধ্যে একটু ফোড়ন টাইপের জিরে দেবেন, গোটা জিরে, গরম মশলা আর তেজপাতা। এটাকেও খুব ভালো করে কিন্তু একটু ভেজে নেবেন, যাতে করে, তবে হ্যাঁ এদিকে খেয়াল রাখতে হবে যে ফোড়নটা যেন বেশি না পুড়ে না চুঁয়ে যায়। তো যখন ভাজা তখন হয়ে যাবে, তখন সেই মুহূর্তে আপনাদের ছোটো ছোটো যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটাও কিন্তু ঢেলে নিলাম। পেঁয়াজের 50% ভাজার হয়ে যাওয়ার পর তারপর আমি দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আপনারা অবশ্যই পেস্ট দেবেন বা যাই হোক, এটা আপনাদের ইচ্ছে। তো এইভাবেই কিন্তু আমি এবার রান্না করব, আপনারা এইভাবে রান্না করবেন। খুব ভালো একটা এতটা ভালো টেস্টফুল হবে আপনারা ধারণার বাইরে। আচ্ছা, এবারে দেখতে পাচ্ছেন যখন এবার 50% আদাও ভাজা হয়ে গেছে, আদার কাঁচা গন্ধটা চলে গেছে, তখন কিছুটা আস্তে করে দিয়ে আমি এখানে আমি মোচাটা সেদ্ধ করতে দিয়েছিলাম একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর, তবে খুব বেশি ঠান্ডা হয় না, উপরের অংশগুলো ঠান্ডা হয়েছিল, নিচের অংশ একদমই ঠান্ডা ছিল না, গরম ছিল, হাত দিতে পারছিলাম না। তো এখানে আমি হালকা করে মুঠো করে নেব,
যাতে করে একটু নরম হয়ে যায়। এবারে তার মধ্যে আমি দিয়ে নেব মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন আমি দিয়ে নিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ আর জিরে গুঁড়ো। তো এটাকেও ভালো করে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর তারপরে আমি কিন্তু এর মধ্যে দিয়ে নেব যে সেদ্ধ করা মোচাটা। তো মশলা যখন একটু কষানো হয়ে যাবে, দেখুন এই যে আমি ঢেলে দিলাম মোচা আর ছোলা সেদ্ধ করাটা। তো এই রান্নাটা আমি সম্পূর্ণ কম পানি দিয়ে রান্নাটা করেছি। তো আপনারা চাইলে ঢাকনা দিয়েও করবেন, এর ফলে কিন্তু তরকারিটা স্বাদ হয়। আর যদি খুব শুকনো হয়ে যায় পরিমাণ মতো কিন্তু দিতে পারেন। আমি এর মধ্যে অল্প পরিমাণে পানি দিয়েছি। আর সবসময় খেয়াল রাখতে হবে ইন্ডাকশান ওভেনের স্টিমটা আস্তে করে দিতে। যেরকম আপনারা পানি দিচ্ছেন না বেশি পরিমাণে, শুকনো নাড়াচাড়া করছেন বা ঢাকনা দিয়ে নাড়াচাড়া করছেন, ঢাকনা দিয়ে নাড়াচাড়া যখন করবেন তখন অবশ্যই কিন্তু স্টিমটা মিডিয়াম আঁচে রাখবেন। তো আমি মিডিয়াম আঁচে রেখেছি। এরপরে অল্প পরিমাণে একদম সামান্য নাম কষতে দিয়েছিলাম পানি। আর তার সাথে আমি দিয়ে নিলাম আলুগুলোকে ভাজা যে আলু ছিল সেগুলোকে আমি দিয়ে নিলাম। এই আলুগুলো থেকেও কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করব একদম অল্প পানি দিয়েই। দেখুন আমি বারবার হয়তো একই কথা বলছি, পানিটা একদমই কিন্তু কমই দিয়েছি পরিমাণে। এবার স্টিমটা যখন আমার আস্তে করা আছে, ঢাকনা দিয়ে সব উপকরণগুলো আমি কিন্তু সেদ্ধ করে নেব। আপনাদের একটা হয়তো ফলো করেছেন, আমি সিলিকনের চাটু দিয়ে যখন আমি নাড়াচাড়া করছিলাম সেটাকে চেঞ্জ করে আমি কাঠের চাটু দিয়ে করলাম, যাতে করে কাঠের চাটু দিয়ে আপনারা অবশ্যই কিন্তু একটু নাড়াচাড়া করতে পারবেন। আর ওতে করে আলু আর বেগুনটা একটু মাখো করে ভেঙে যেতে থাকে। তো আমি সম্পূর্ণ রান্নাটা কাঠের চাটু দিয়ে নাড়াচাড়াটা করলাম। এটা হচ্ছে অপশনাল, আপনারা সিলিকন দিয়েও করতে পারেন বা খুন্তি দিয়েও করতে পারেন। তবে এই রকম ম্যাগনেট করাতে খুন্তি দিয়ে না করাটাই ভালো। আমি কাঠের, এটা আমরা সবাই জানি, কাঠের চাটু দিয়ে নাড়াচাড়া করলাম। আর দেখতে পাচ্ছেন আমি এর মধ্যে কিন্তু অনেক পরিমাণে একদম অনেক পরিমাণ বলতে অনেকটা অল্প পরিমাণে পানি দিয়েছি। আর একদম স্টিমটা আস্তে রেখেছি। আস্তে করে কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি প্রতিটা বারে কিন্তু আমি ঢাকনা দিয়েছি। ঢাকনাটা ম্যাটার করবে বেশি। যখন আপনি পানি কম দেবেন আর স্টিমটা আস্তে রাখবেন, অবশ্যই ঢাকনা দেবেন। ঢাকনা দিলে রান্নাটা যেরকম খাবারটা যেরকম ভালো হয়, সুস্বাদু হয়, তার সাথে রান্নার প্রতিটা উপকরণ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন আমি আগে বারে ঢাকনাও দিচ্ছি, আবার মাঝে এসে আমি ঢাকনাগুলো খুলে ভালো করে নেড়ে দিচ্ছি। আর আমাদের এই রান্না যে মোচার রান্নাটা অবশ্যই কিন্তু নাড়াচাড়া করে একটু মাখো করে নিতে হয়, তবে একটু টেস্টফুল লাগে। তো এই ছিল আমার মোচার রান্নাটা। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকটা শুকনো হয়ে গেছে, অল্প পরিমাণে ভিজে লাগছে। এটাকেও আমি একটু শুকনো করে নেব, মাখো করে নেব। আর হ্যাঁ, এখানে আপনারা চাইলে গরম মশলা গুঁড়ো দিতে পারেন। আমি এখানে হাতে গুঁড়ো করা গরম মশলা গুঁড়ো দিয়েছিলাম। তো তাতে করে যে অরিজিনাল গরম মশলার যে ফ্লেভারটা আসে অনেক ভালো আসে, তার ফলে কিন্তু অনেক সুন্দর লাগে, অনেক টেস্টি লাগে। ফাইনালি আমার কিন্তু মোচা রান্নাটা হয়ে গেছে। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক আর একটি কমেন্ট করতে একদমই ভুলবেন না। একদম ছোটো মতো চ্যানেল, আপনাদের কমেন্ট, আপনাদের লাইক, আপনারা যদি আমার পাশে থাকেন আমার কাছে অনেক উপকৃত হব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ছিল আমার মোচার ঘন্ট রান্না। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এইভাবেই রান্নাটা করি, খুব টেস্টফুল হয়। বিশেষ করে কম পানি দিয়ে রান্নাটা করি, তো খুব সুস্বাদু লাগবে। এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে গুঁড়ো করা গরম মশলাটা ফাইনালি আমি দিয়েই নিলাম। তো যাই হোক, এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।